যেহেতু আমাদের এখানে ডিস্টেন্সটা একটু অনেক বড়, আমাকে অনেক লাউড হতে হচ্ছে অনেক কথা বোঝানোর জন্য, সো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ট্রাই করব যতটুকু পারি বের করার জন্য। আপনি গানের লাইনে আসলেন কিভাবে? সবাই জানে যে আমি কাঙ্গালিনী সুফিয়া। কাঙালিনীর নাম থুইছিল হোসেন এরশাদ। ছিলাম ভালো ঘুমায়া ছিলাম, ছিলাম ভালো জেগে দেখি বেলা নাই। খেলাটা দিয়ার পোলা আমাকে তারিক রহমান, জিয়া রহমানের ছেলে, তার হাত দিয়ে জনই আরে সৌরভগঞ্জর হাতে গিয়ে ভয় করছো কি। এটা দুঃখজনক, এটা তো একটা পরম্পরা, যার গান তার নামেই আসা উচিত। দলি শান্তি আমার মার বুড়ি হইলাম তোর কারণে ক্যাসেট বাই করছিল, হ্যাঁ, সেই ক্যাসেটের থেকে গান নিয়ে তারা কালিয়া ক্যাসেট করছে। আসলে নিতাই গঞ্জ করব বাসা, চট করে আমার মাথাটা ধরে গেল, কিরে না গান আমার মার নাম কইতেছে অমুক জনের। কবে লিখছেন এটা? অনেক আগে, অনেক আগে লিখছেন। অনেক আগে লেখা এই গান। এই গানটা টিভিতেও রেকর্ডিং আছে। ওনাদেরকে মানে কাঙ্গালিনী সুফিয়ার মতো একজন শিল্পীকে কেন ন্যাশনাল একটা টেলিভিশনে এসে যাই কিছু বলুক না কেন বারবার অর্থ নিয়ে কথা বলতে হবে? কয়জন আছে বলেন তো? মানে এনারা তো আসলে যুগে যুগে জন্মায় না। ওই এনাম মেডিকেলে চিকিৎসা হইতেছি, আর টাকাও সব ফুরিয়ে গেছে, আর কোন তো ওষুধ খাবো। কত কষ্ট কইরা আমি আজকের এই অনুষ্ঠানটাকে মান দিয়ে বিচার করব না, আমরা আজকের অনুষ্ঠানটাকে হৃদয় দিয়ে বিচার করতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোতে। আজকের এই সন্ধ্যায় যাকে নিয়ে আমি বসেছি তাকে বাংলাদেশের সমস্ত মানুষ চেনেন, এবং আমি খুব সম্মানিত বোধ করছি যে বাংলা গানের ঐতিহ্যের সাথে, বাংলার লোকজ গানের সাথে তার জীবনটা ওতপ্রোতভাবে জড়িত। এই মানুষটাকে জানলে বাংলা বাউল গানের অনেকখানি জানা হয় তো, এবং যার নামটি আসলে বাংলা গানের সাথে অনেকখানি মিশে গেছে। তো তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় কাঙ্গালিনী সুফিয়া। কেমন আছেন আপনি? ভালো আছে, জি, মোটামুটি আর কি। মোটামুটি আছেন। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আমি জানি আপনার শ্রবণ শক্তি একটু দুর্বল হয়েছে আগের তুলনায়। আল্লাহ যদি ক্ষমতা না দেয় তাহলে আমি করতে পারি। হ্যাঁ, সেটাই। এবং আমি নিশ্চয়ই একটা তার কথা বলে নিই কোনো দর্শক, ক্ষমতা আছে। যেগুলো আপনারা দেখেন না, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা যখন আমি শুরু করি ওনাকে আমাদের সিটে বসাতে গিয়েও কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ ওনার প্রচুর ব্যাক পেইন, উনি ঠিকমতো বসতে পারছিলেন না। শুধু তাই না, ওনার শ্রবণ শক্তিও অনেক দুর্বল হয়ে গেছে, এবং এই অবস্থায় উনি এসছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। তো আমরা এই জীবনের এই পর্যায়ে এসে ওনার কাছ থেকে যতটুকু পাবো আজকের অনুষ্ঠানে ততটুকুই আমাদের পরম পাওয়া। আর না বললেই নয়, উনি হচ্ছেন তার মেয়ে, এবং আপনার নাম হচ্ছে পুষ্প। তো তার মেয়ে আজকে তাকে সহযোগিতা করবেন। অনেক কথাই হয়তো বা উনি বুঝবেন না, উনি পাশ থেকে বলবেন ঘটনাগুলো কি, এবং পাশাপাশি উনিও আমাদেরকে গানে সহযোগিতা করবেন। আপনার মা কেমন আছে সবকিছু মিলে একটু বলেন তো। এখন একটু অসুস্থ, এই মনে করেন অসুস্থ তো আগের থেকেই, অনেক আগের থেকেই, করোনার আগের থেকেই অসুস্থ ছিল। তারপরে বঙ্গবন্ধু হাসপাতালে, এনাম মেডিকেলে চিকিৎসা করা হলো। মাঝখানে তো এরকম শুনেছিলাম যে মারাই যাচ্ছে, এরকম একটা হ্যাঁ, ওই অবস্থা। টাইমে হ্যাঁ, সেইটাই বলছি। জি, তখন মনে করেন বঙ্গবন্ধু এনাম মেডিকেলে এক মাসে 1.5 মাসের মতন ছিলাম। হুম, তারপর ওখান থেকে আমাকে সাভারের টিউনো স্যারে পিজিতে নিয়ে আমাকে ভর্তি করে দিয়ে আইলো। দিয়ে আসার পরে ওখানে উনি পরে 3 মাসের মতন ছিল। আচ্ছা, 3 মাসের মতন ছিল ঠিকই, মনে করেন সিট, ডাক্তার ফ্রি পাইতাম, ওষুধপত্র ফ্রি পাইতাম না। আচ্ছা, ওষুধপত্র আমার বাইরে থেকে কিনুন লাগতো। আচ্ছা, এখন পরে পরে চিন্তা ভাবনা করলাম যে এইখানে রাইখে ওই সিটের রাইখে ওনাকে ওষুধ খাওয়ানো লাগবো, তো সেই ওষুধ তো আমরা বাড়িতে নিয়েই খাওয়াই। এই করে তারপর আমরা রিলিজ করে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে মনে করেন তারপরে মারে আনার পরে তার 3 মাস পরে করোনা হলো। এই পর্যন্ত ওই ওষুধ খাওয়াইতেই খাওয়াইতে পরে মাঝখানে উনি বলতেছে যে ওষুধ খাইলে মানুষ সুস্থ হয়। আমি তো ওষুধ খাই দিনে দিনে শুকাই যাচ্ছি, দিনে দিনেই হতেছে। রাগ করে উনি আর ওষুধ আর খায় না। ওনার বয়স কত হলো আপনি কি জানেন?
আমি এখন ওনার বয়স এখন এখন আমি মনে করি না আমার বয়সে চলতেছে 56, এখন এই হিসেব করেন আমার মার বয়সটা কত চলতেছে। মনে করেন যুদ্ধ যুদ্ধ যখন লাগে তখন মনে করেন আমার 4 বছর 4-5 বছর এরকম আমার যুদ্ধের বয়সে। আপনি কি জন্মের পর থেকেই দেখেন যে আপনার মা গান করে? হ্যাঁ, আমি আমার বাবার ঘর থেকে যখন ছিল তখন উনি গান জানতো না। আমার বাবার ঘর থেকে আমাকে 8 মাসে পেটে করে আমার নানা বাড়ি আসে। আচ্ছা, আমি বড় হইলে আমার খালা ঘর তখন উনি গানের সঙ্গে ছিল না? না। গানের সঙ্গে পরে আসছে। পরে আছে আচ্ছা। উনি। শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? হ্যাঁ, আপনি একটু বলেন তো গানে ওই যে যখন আপনি ওকে নিয়ে চলে আসলেন আপনি সংসারে, আপনি গানের সাথে যুক্ত হলেন কিভাবে? গানের আমি সাথে বলতেছি, উনি একটু বলুক না, তারপরে আপনি একটু তুমি ইয়ে বলো। করেন, একটু বলেন। বলো। মানে আপনারা বুঝতে পারছেন দর্শক যে আসলে উনি কিন্তু এই যে মাথা দিয়ে ইশারা করলেও উনি আসলে অনেক কথাই বুঝতে পারেন না। এখানে একটা জিনিস একটু বলি, যেহেতু আমাদের এখানে ডিস্টেন্সটা একটু অনেক বড়, আমাকে অনেক লাউড হতে হচ্ছে অনেক কথা বোঝানোর জন্য, সো একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ট্রাই করব যতটুকু পারি বের করার জন্য। আপনি গানের লাইনে আসলেন কিভাবে? এই গানের লাইনে আসলেন কিভাবে? আমার বয়স যখন 14 বছর হ্যাঁ, তখন থেকে আমি এই গানের লাইনি। আর গান যেভাবেই হোক আমি নিজে নিজে গুনগুন করে গান গাইতে আমি নিজেই গান গাইতাম, কেউ আমার শিখাই নাই। আচ্ছা পুষ্প, আপনি যেটা বলছিলেন ওই আপনাকে নিয়ে উনি হচ্ছে ওনার নিজের বাড়িতে চলে আসে, ঘটনাটা আপনি বলেন তো আমাকে। কি নিজেই হয়েছে? শিখেছি। জি জি, আমি একটু মেয়ের কাছ থেকে শুনি, বলেন। ঘটনা ওই ওই আমাকে যখন নিয়ে আসলো হুম, তখন মনে করেন আমার নানা বাড়িতে আমি জন্ম নিলাম। আচ্ছা, যখন আমার বয়স 12 দিনকে, তখন তো আগের বাঘের আমদানি ছিল। হ্যাঁ। এটা মানে কি যুদ্ধের অনেক আগের কথা। বাঘের আমদানি মানে কি আপনাদের কি বাঘের এলাকায় বাড়ি নাকি? বাঘ তখন থাকতো ওই এলাকা রামদিয়া। এটা কি খুলনায়? না, তাহলে এটা ফরিদপুর রাজবাড়ি। ওদিকে বাঘ থাকতো? হ্যাঁ, আগে থাকতো, যুদ্ধর পরে আর ভাগ নাই। আচ্ছা আচ্ছা, যুদ্ধর আগে থাকতো। আগে বিকেল 5টা বাজলে ওই গ্রামের মানুষ আর ঘরের বাইরে যেত না? ঘরের বাইরে বাড়াইতো না। যার যত রান্না বান্না যা খাওয়া দাওয়া যা হয় ওই 5টার আগে ঘরে ঢুকে পড়তো। আচ্ছা, এই লোক ছিল তখন। হ্যাঁ, তখন তো মনে করেন উনি তো হিন্দু, তখন তো আমার জন্ম হইলো যে মনে করেন কুড়োর ঘরে। হ্যাঁ, তখন উনি আমাকে নিয়ে কুড়োর ঘরেই থাকতো। আচ্ছা, কুড়োর ঘরে থাকতো। উনি বাঘের আমদানি এই যে তখন ছিল, তা উনি মনে আমাকে কুড়োর ঘরে থুয়েই উনি নিখোঁজ। আচ্ছা, তখন আমার মামা বাইসা আছে। আমার মামাই কয়, কিরে কান দেখা, বাচ্চা কান দেখা, মায়ের কাছে থাকতে হলে বাচ্চা কানে ওর কানবে। তখন আমার মামাই বাড়ায় দেখে আমার মা নাই, বদনা আছে, আমার মা নাই। আচ্ছা, তখন গ্রামের মানুষে বাবা মনে করলো তাহলে মনে আমার ও বুনে মনে বাথরুমে বাড়াইছে, মনে বাঘে ধরে খেয়ালাইছে। জি হ্যাঁ, বলেন তারপর। তারপরে মনে করেন কি ওই আস্তে আস্তে আমার মামারা আমাকে মানুষ করা শুরু করলো। তো মা কই চলে যেত ওই সময়টাতে? গুরুর কাছে চলে গেছে। তখন তো আমরা কেউ জানি না যে উনি গুরুর কাছে গেছে। আচ্ছা, ওই যে বললাম যে আমাকে 11 দিন 12 দিনকার বয়স যখন উনি বাথরুমে বাড়াইছে, তখন ওই যে বদনা আছে মানুষ নাই, রেখে চলে গেছে। রেখে তো চলে গেছে। আপনার নানার পরিবার থেকে আর কেউ কখনো গুরুর কাছে গেছে এরকম? না, নয় না, যায় নাই। আচ্ছা, এখন মনে করেন কি সেই মানুষ ওনাকে আমাকে মানুষ করতেছে। আমার নানা বাড়ির দেশের মানুষ জানে আমার মাকে বাঘে খেয়ে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা, বাঘে খেয়ে ফেলেছে, বেঁচে নেই। তার মানে ছোটবেলায় আপনি জানতেনই না যে আপনার মার চেহারা কেমন, আপনার মা না। কই? না, আমি জানতাম না। আচ্ছা, তারপর? আমি জানতাম আমার মামি আমার মা। আচ্ছা, তখনও আমার মা আমার নানুকে বলতেছে যে আমার মা, যে মা আমার যে একটা মেয়ে যে তোমার কাছে থুয়ে যে গেছিলাম, যে মেয়েটা কি বেঁচে আছে? তখন আমি আমার নানির কাপড় ধরে বসে দাঁড়ায় রয়েছি। যখন কথা হচ্ছে তখন আপনি নানির কাপড় ধরে দাঁড়ায় আছেন? দাঁড়ায় আছে। মানে এটা আপনার চোখের সামনে ঘটছে? হ্যাঁ। আচ্ছা, বলছে যে আমার মেয়েটা থুয়ে গেছিলাম, আমার মেয়েটা মরে গেছে না বেঁচে আছে?
তখন আমার নানি কইল কি যে না, মরে নাই, বাঁচিয়ে আছে, এই যে তোর মেয়ে, তোর সেই মেয়ে। এই পর্যন্ত কি। তারপরে বা আপনার কেমন লাগতেছিল যে আমি কোত্থেকে একজন এসে বলতেছে আমার মা? আমি ওটা তো গুরুত্বই দিইনি, ওটা আমি গুরুত্বই দিইনি। আমাকে কাছে টানছে, আমি যাইনি, চিনিই না, আমি জানবো কেন। সে একজন এসে আমার মা কইলি আর আমি তাই যাবো নাকি। যখন আমার নানু অসুস্থ হয়ে গেল, মারা যাওয়ার কাছাকাছি হয়ে গেল, আমার মামি বলল যে এইটাই তোমার মা, আমি তোমার মামি। তো উনি কি আসতো তখন বাড়িতে? হ্যাঁ, তখন ওই যে তখন জানলাম যে তখন আসতো। তখন উনি কোথায় থাকতো? তখন ওই যে ওনার এক পীর ভাইয়া ছিল, বীর মান্দার ফকির, মুক্তিযোদ্ধা, ওনার লগে মুক্তিযোদ্ধা করছে। ও অনেক সময় আমাকে যুদ্ধ করছে। হ্যাঁ, এই যুদ্ধ। গল্প তো মনে হয় না উনি নিজের মতো করে কিছুই বলতে পারবে। আপনি কি একটু বলেন তো আমাকে, উনি কোথায় যুদ্ধ করছে, কি জানছেন আপনি? আমি ওই ওই পর্যন্ত কি জানি, উনি ওই বীর মুক্তিযোদ্ধা মান্দার ফকির, তার লগে কলকাতা, এই মুর্শিদাবাদ, ভবানীগোলা, নয়হাটি, ওই টাকার লগে ক্যাম্পে ক্যাম্পে থাকছে, যুদ্ধ করার, টাকার সাহায্য সাহায্য করতে, গান টান শোনাইছে। আচ্ছা, এই পর্যন্ত কি। গানের জগতে ওই তো ওখান থেকে যাই ওখান উনি, থেকেই যাওয়া, ওইখান থেকে মানে ওই যাই উনি পীর ফকিরের ওই লাইনে যাওয়ার পরেই মূলত গানের দিকে তার আগ্রহ ওনার তৈরি হয়। গুরুর নাম হলো দেবেন খাপা, আচ্ছা, শিক্ষা গুরু, আর দীক্ষা গুরু হলো গৌর মহন্ত। এরপরে সুফিয়া থেকে তো কাঙ্গালিনী সুফি। কাঙ্গালিনী সুফিয়া, উনি সুফিয়া খাতুন বিটিভিতে, ওনার প্রোগ্রামও হয় সুফিয়া খাতুন হিসেবে। জি। আর এই কাঙ্গালিনীর নাম থুইছিল হোসেন এরশাদ। ওইটার ঘটনা কি? ওইটা ঘটনা, উনি শিল্পকলা একাডেমির থেকে উনি বিদেশ যে গেছিল। আচ্ছা, তখন ওই টিমে সব শিল্পী আছিল, আরেকটা শিল্পী আছিল সুফিয়া মনোয়ার। আচ্ছা, তখন এক সুফিয়ারে ডাকলে দুই সুফিয়ার আইসা হাজার। তখন হোসেনের সাথে ওনার গানের কণ্ঠ শুনে তখন ও কইল যে এর নাম থাকলো সুফিয়া মনোয়ার, আর এনার নাম থাকলো কাঙ্গালিনী সুফিয়া। সারা বিশ্বের মধ্যে সবাই জানে যে আমি কাঙ্গালিনী সুফিয়া। জি। রেডিওতে হোক আর বিটিভিতে হোক, আর এখন বর্তমান ন্যাশনাল টিভি, এই আর কি নতুন জানলাম আর কি। তা যা হোক, এই ন্যাশনাল টিভিতে কাঙ্গালিনী সুফিয়ার ভাগ্য ভালো মনে হয়, তাই এই জন্যই আসতে পারছি। একটা গান শোনান আমাকে। ওরে চাঁদের কোণে নয়ন দিয়ে গেলেন আল্লাহ গায়ে ভোয়া, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনবে না, হাই রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনবে না। চাঁদের কোণে নয়ন দিয়া, চাঁদের কোণে নয়ন দিয়া আল্লাহ গেলেন গায়ে ভইয়া, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলা না তোমরা, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলা না। আল্লাহর বান্দা নবীর উম্মত সারে জাহানে, ওরে যে হইয়াছে আল্লাহর ওয়ালা, হয়েছে আল্লাহওয়ালা, চিনা বিসন্দায়, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলা না, হায় রে মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলা না। দেখেন, আল্লাহ বলছে মানুষ যার হয়েছে সেই মানুষ। এক পাদ আছে মানুষ, আর এক পাদ আছে যার হুশ আছে, সেই হলো আসল মানুষ। তা সেই আসল মানুষকে চিনা
খুবই কঠিন, কিন্তু আমরা সেই মানুষকে চিনি না বলেই বিধায় আমরা কষ্ট পাই, জায়গায় জায়গায় কষ্ট পাই, কেন আমরা সেই মানুষটা তো চিনলাম না, কিন্তু সে মানুষ কিন্তু আমার ঘরেই আছে। আমি সেই ঘরের মানুষকেও আমি চিনতে পারতেছি না, কেন? আমার কতগুলো খাসিলতে দোষ আছে, ভুল আছে, এই জন্য আমি সেই মানুষকে চিনতে পারতেছি না। তাই বলছে মানুষ মানুষ সবাই বলে, আসল মানুষ আছে কয়জনে, সেই মানুষকে চিনতে হইলে, সেই মানুষকে চিনতে হইলে যাও না বলিয়া মানুষ এই মানুষকে কেন চিনলা না তোমরা, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না, তাদের কোনে নয়ন দিয়া, তাদের কোনে নয়ন দিয়া আল্লাহ গেলেন গায়ে হইয়া, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলা না তোমরা, মানুষ হইয়া এই মানুষকে কেন চিনলে না। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। এই যে মাকে ছোটবেলায় দেখলেন যে উনি পীরের দরগায় গেছেন, ওখান থেকে গান করছেন, তো এরপরে কি এটা দিয়ে উনি রুটি রুজি করতেন? এটাই পেশা ছিল? বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করতেন আর লোকজন যা দিত ওটা দিয়ে সংসার চলতো। আপনাকে সাথে নিল কবে? আমাকে সাথে নিল যখন উনি পালা গান, তখন আমাকে সাথে নিয়ে মন্দিরে বাজনা শিখাইল। আপনি পাশে পাশে বসে মন্দিরে বাজাতেন? আচ্ছা, মন্দিরে বাজনা শিখিল। এই তো এইভাবেই আমাদের জীবন কাটতে। কেমন জীবন এটা একটু বলেন তো, আপনার কাছে কেমন লাগছে? কেমন জীবন, আমরা যে যা দেখতেছি এটাই, এইভাবেই দেশে দেশে আজ হেনে কাইলো হনে। আচ্ছা, এই নাটোর থাকলাম, তারপরে সিরাজগঞ্জে থাকলাম, উল্লাপাড়া থাকলাম, উল্লাপাড়া জায়গা কিনলাম, জায়গাওয়ালারা দখল দিল না। কেন? তার ছেলে বাপে বেচছে, ছেলেরা দখল দেয়নি। আচ্ছা, ওই দেশের থেকেই মনে করেন আমার মায় অনুরাগ করে চলেই আসলো। উনি এই ঢাকাতে আইসে এই যে রেডিওতে টিভিতে, আগে উনি একা আসলো, আইসে রেডিওতে উনি গান গাইলো, টিভিতে গান গাইলো, গাইয়ে অডিশনের দরখাস্ত জমা দিয়ে গেলো, আমাকে নিয়ে এসে অডিশন দিল। আপনার মা তো এখন ওইভাবে গাইতে পারে না, একসময় তার খুব দরাজ কণ্ঠ ছিল আমরা যতদূর জানি। এখন ওনাকে অসুস্থ বিলে ওকে উনি জোরে গাইতে পারতেছে না, আর ওনাকে আমরা পুরো গানটা গাইতে দিতেছি না। তবু যে আপনারা আগিয়ে আইছেন এই কাঙ্গালিনীর কাছে, এই যে লাখ লাখ শুক্রিয়া। তার কারণ তাও আসতেন না, ওই চ্যানেলে গান গাইছিলাম প্রথম আলোর মাধ্যমে আমার যোগাযোগ করছিল। আই চ্যানেলের থেকে আমার 1 লাখ টাকা দিছিল, সেই টাকা দিয়ে আমি চিকিৎসা হইতাছি। আচ্ছা, এবং সেই টাকা দিয়ে আমি চিকিৎসা হইতেছি ভাই, ওই এনাম মেডিকেলে চিকিৎসা হইতেছি, আর টাকাও সব ফুলে গেছে। আমি কোন তো ওষুধ খাবো? আমার সেই তোমার ছেলে নাই, ওনার কাছে বলতে হবে যে স্যার আমার তো টাকা ফুলে গেছে, আর আমি ওষুধ খাবো কি দিয়ে? তো তারা যে এগিয়ে আইছে আমার কাছে, আপনারা ন্যাশন টিভির থেকে আমার বাড়িতে গেছেন, আমার বাড়িতে যান নাই অবশ্য, মোবাইলে যোগাযোগ করে আমি এই পর্যন্ত আসতে পারছি। মরা মানুষ আপনাকে সামনে এসে দাঁড়ায় গান গাচ্ছি। তো দোয়া করেন কতগুলো গান এরকম মুখস্থ আছে আপনার জানা মতে? কইতে পারি এবং গান এখন উনি
এখন উনি অনেক গান মুখস্থ থাকলেও কইতে পারতেছে না, মনে থাকে না, আচ্ছা মনে জানা গানই উনি ভুলে যাচ্ছে। এখন ওনার অবস্থা খুবই, শরীরের কন্ডিশন খুবই খারাপ। এই যে গানগুলা উনি করেন, কিছু গান তো শুধুমাত্র ওনার নিজেরই গান, হ্যাঁ, তো ওগুলো উনি লিখে যান নাই, সংরক্ষণ করেন নাই? বই বাড়াইছে ওই বাংলা একাডেমির সুলতান স্যার আছে, হ্যাঁ। সে বই বাই করছে। উনি কোনো রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, রাষ্ট্র থেকে কোনো রাষ্ট্রে উনি ওই যে ই পুরস্কারে যে স্বর্ণ পদক পাইছে বেশ বাংলা একাডেমির থেকে। উনি এই যে আরেকটা পুরস্কার আছে কি জন গায়ে, এই মনে আসতেছে না, 21 পদক, 21 পদক পেয়েছে? 21 পদক পাইনি এখন, পায় নাই এখন? না আচ্ছা এখনো পাইনি। বাংলা একাডেমিতে পুরস্কার দিছে ওনার গীতিকার হিসেবে দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর শিল্পকলা একাডেমি মনে করেন রাষ্ট্রপতি হাত দিয়ে ওই স্বর্ণপদক দিছে। আচ্ছা ওই যে বিটিভির প্রোগ্রাম করতাম, ওই যে মারে সুর রেখে গান গাওয়া লাগে, সে গান গাইতে না পারলেও তাকে সুর রাখতে হয়, কেন আমার তার কেউ চেনে না, টাঙ্গালিনীরে সবাই চেনে, তাকে দিয়েই আমরা মনে করেন চলছি। তাকে সৌরাইকে সে সুর, গানের সুর ধরে ছেড়ে দিতে আমরা ব্যাক গান গাইছি। তার মানে মা না থাকলে আর হ্যাঁ, আমার তো আর কোনো ভাইও নাই, আমার মার ছেলেও নাই, এই যে তারা কামাই করে খাওয়াবো। আজকে আমার মা মরে গেলে আমার সংসার অন্ধকার। এই তো আমার এই ঠিক আছে, আপনার মাকে বলেন আরেকটা গান করতে, মানে এবং গান নিতাইগঞ্জ গাইয়ে ফেলো, কোন বা নিতাইগঞ্জ পথে? গানটা গাও। নিতাইগঞ্জ হ্যাঁ, দলি শান্তি এই গানটা গাইছে, কালকে আমি গান শুনছি এই গানটা, তোমার নাম কয় বলে নাই? নাই। এই গানটা ওনার? গানটা ওনার। আচ্ছা, উনি ওনার বলতে উনি সুরকার, উনি গীতিকার, উনি লিখছে নিজে? উনি এই গান ও নিতাইগঞ্জ, এই গানটা তুমি গাও। আমি ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই, বেলা নাই, কোন বাপতে নিতাই গঞ্জ যাই, ঘুমাইয়া ছিলাম, ছিলাম ভালো জেগে, দেখি বেলা নাই, বেলা নাই, কোন বাপতে নিতাই গঞ্জ যাই, কোন বাপতে নিতাইগঞ্জ যাই, নিতাইগঞ্জ করব বাসা, মনে ছিল দারুণ আশা গো, হারে নিতাইগঞ্জ করব আশা করব বাসা, মনে ছিল দারুণ আশা গো, ছয় ডাকাইতে যুক্তি করে, ছয় ডাকাইতে যুক্তি করে, আশার মুখে দিল তাই, দিল তাই, কোন বাপতে নিতাইগঞ্জ যাই রে, কোন বাপতে নিতাইগঞ্জ যাই, নিতাইগঞ্জ যাবার আসে, দাঁড়াইয়া আছি রাস্তার পাশে গো, আর নিতাইগঞ্জ এই, দাঁড়ায় আছি, নিতাইগঞ্জ যাবার আসে, দাঁড়াইয়া আছি রাস্তার পাশে গো, আমি গাড়িটি চড়বো, টিকিট কাটবো, গাড়ি চড়বো, টিকিট কাটবো, ভগতি মাসল কিছুই নাই, কিছুই নাই, কোন বাপথে নিতাইগঞ্জ যাই, কোন বাপতে নিতাইগঞ্জ যাই। কিন্তু এত
চমৎকার একটা গান উনি লিখেছেন, অথচ আমরা জেনেছি গানটা আসলে কার এটা আমরা জানতাম না। এটা আপনার মায়ের লেখা গান? আমার মা সুরকার গীতিকার, ওনার লেখা গান। এই গানের উপরে অনেক মানুষের অনেক অনেক সিঙ্গারের রুটি রুজি হয়েছে, কিন্তু আপনার মার আজকে এই অবস্থা। হ্যাঁ, আমার মার গান অনেক শিল্পীরা নিয়ে যায়, আমার মার নাম কয় না, নাম এটাই ফালাই আমার দিয়েছে দুঃখ। লাস্টে থেকে, কাঙ্গালিনী সুফিয়ান নাম ফেলে দিয়েছে লাস্টে ফেলে থেকে। দিতেছে। আমার কথা কি যে গাও, আমার মার গান গাও, আমার কোনো দুঃখ নাই। আমার মার নামটা তো তোমরা কবা, এই যে কালকা দলি শান্তির ক্যাসেট শুনছি কালিয়ার মুদি, গানটা পুরোটা শুনলাম, আমার মার নাম এই পয়টা কই নেই। আচ্ছা, ওটাও আপনার মায়ের গান? আমার মার গানই নিতাইগঞ্জ, দলি শান্তি। আমার মার বুড়ি হইলাম তোর কারণে ক্যাসেট বাই করছিল, হ্যাঁ সেই ক্যাসেটের থেকে গান নিয়ে তারা কালিয়া ক্যাসেট করছে। আসলে হ্যাঁ, ওটা অনেক জনপ্রিয় একটা ক্যাসেট ছিল। হ্যাঁ। আমরা তো গ্রামে গঞ্জে ওই ওইটা ক্যাসেটের থেকে ক্যাসেট গান করছে। চুরি করে নিয়ে কালিয়ারের ভিতরে দিচ্ছিল দলি শান্তনী। তা আপনি কিছু বলেন নাই পরে? আর কিছু বলেন আমি নাই? আর এখন মা কি বাউল মানুষ, মা শেখ ওয়াহিদুর রহমান এই গানের গীতিকার ছিল, বুড়ি হলাম তোর কারণে এই গানের গীতিকার হলো শেখ ওয়াহিদুর রহমান। জি। এই সেই ওয়াহিদুর রহমান মাকে বলছিল যে আমি কিস করে, পরে আমার মাকে ওই সাউন্ড টেক আছে না, সাউন্ড টেকালারা করছে কি আমার মাকে ডেকে নিয়ে তাকে দই মিষ্টি খাবে, বাউল মানুষ তো মাথায় মতো হাত বোলাই দিছে, 5,000 টাকা দিয়ে জিনিসটা মিটমাট করে ফেলছে। হাত করে ফেলাইছে। মানে এ নিয়ে মুখ সে বন্ধ করে কয়েকদিন রমন দিল। রাগ হয়ে গেছিল, যাবে দি তোরে, তুই আর আমার বাসায় আসবি না। ও, পরে রাগ হয়েছিল, এটা রাগ হওয়ার স্বাভাবিক। দেখেন ওনার যে অবস্থা, উনি আসলে আমাদের ডাকে আসছেন, এটাই বড় কথা। আপনার কথাগুলো খুব মজা লাগতেছে। মজা লাগতেছে? হ্যাঁ। আপনি তো আমার কথা বুঝতেই পারতেছেন না, তারপরেও মজা পাচ্ছেন। একটু জোরে কন তাহলে শুনবো। তাহলে আরো বেশি মজা পাওয়া যাবে। হ্যাঁ। এখন তো মজার তেমন কিছু বলতে পারছি না, একটা বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আবার গল্প করব, ঠিক আছে? প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আমরা যে গল্পটা আসলে করছিলাম যে ওনার কাছ থেকে হয়তো গল্পগুলো আরও যদি ইন ডিটেলি আমরা জানতে পারি, তাহলে হয়তো ওনার অনেক জনপ্রিয় গান আছে যেগুলো যে আসলে ওনার, সেটা আমরা জানিই না। সে গানগুলো হয়তো অন্য কেউ গেয়েছেন। তবে এটা আমাদের শুধুমাত্র ওনার ক্ষেত্রে না, বাংলা গানের এটা একটা বড় ধরনের দৈন্যদশা যে অরিজিনালি যে গানটা ক্রিয়েট করেন তার নামটা শেষ থেকে ফেলে দেওয়া হয়, এবং এই গানের নামগুলো অনেক সময় দেখবেন যে আমরা বলে যে আমরা খুঁজে পাই না, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই গানগুলোতে তাদের নাম থাকেই, শেষ অন্তরাতে তাদের নামগুলো থাকে, কিন্তু অনেক সময় শিল্পীরা সচেতনভাবেই নামটা ফেলে দেয়। ফেলে দিলে যেটা হয় যে আমরা আসলে যারা পপুলার করেন তাদেরই গান মনে করি। এটা কিন্তু এক ধরনের ক্রাইম, অনেক বড় ক্রাইম। এবং আপনি চিন্তা করে দেখেন যে মানুষটা তৈরি করলো গানটা, তার জন্য এটা কতটা কষ্টের, তাই না? সে কিন্তু কিছুই চায় না যে না তুমি গান গেয়ে রুটি রুজি করছো, তুমি আমাকে পয়সার ভাগ দাও, যদিও এটা রাইট, পয়সার ভাগটা মানে দেওয়াটা রাইট, কিন্তু কথা ওটাও চাচ্ছে না, কিন্তু অ্যাটলিস্ট নামটা তো থাকুক, যে গীতিকার সে খুশি হয়, সম্মানটুকু পাইতো, সম্মানটুকু পায়। সম্মানটুকু পাইতো। আর এই যেমন এখানে আমার মার আরেকটা গান, আরেকটা শিল্পী কিরণচন্দ্র রায়, তার বউ, এই গানটা তার নাম দিয়ে দিছে। কোন গান এটা? এই ওগমনয় সদাগর, ও, এই গানটা তো এটাও আমার মার নিজের এটা আপনার লেখা। গান? হ্যাঁ, হ্যাঁ, আমার নিজের এটাও আমার লেখা। মার লেখা গান। কবে লিখছেন একটু জিজ্ঞেস করেন তো ওনার কাছে, কবে লিখছেন এটা? অনেক আগে, অনেক আগে লিখছেন? অনেক আগে লেখা এই গান। ও। এই গানটা বিটিভিতেও রেকর্ডিং আছে। আচ্ছা, ওগমনয় সদাগর শিল্পকলা একাডেমি এই গান গাইছে, এটাও লেখা আছে, রেকর্ডিং আছে শিল্পকলা একাডেমি। এখন মনে করেন এই গানটা আমি একদিন বিটিভিতেই আমি অন্য শিল্পীর মুখে এই গানটা শুনছি, শোনার পরে চট করে আমার মাথাটা ধরে গেল, কিরে না গান আমার মার, নাম কইতেছে অমুক জনের। তখন আর একদিন শুটিংয়ে একখানে গেছি, বিটিভির গানের একটা শুটিংয়ে গেছিলাম, মার বড়ি হলাম তোর কারণে ওই গানের একটা মুখের ক্যাসেট নাড়তেছে, মার মুখ নিতেছে শুটিং। তখন আমি ওই শিল্পীটা করলো মার গান গাবে গেছে, আমি বলি শোনেন আপনি গানটা পরে গান, পরে গান, এই গানটা আপনি কোথায় পেলেন? কয় আমার উস্তাদে দিছে। কোন আপনার উস্তাদ কে? কয় কিরণচন্দ্রের বউ। কয় এই গানটা তো আমার মার, এই গানটা আমার মার। তারপর থেকে আর এই গানটা আমি আর শুনি না টিভিতে। এরকম অনেক গল্পই আছে। এখানে যে শিল্পীর নাম এসছে ওনারা খুবই গুণী একজন শিল্পী, আমরা নামটা ওভাবে প্রচার করছি না, নামটা এখানে আমরা খুব শ্রদ্ধা ভরেই স্মরণ করছি। কিন্তু একটা কথা হলো যে আসলে এটা দুঃখজনক, এটা তো একটা পরম্পরা, যার গান তার নামেই আসা উচিত।
ওই গানটা শোনাবেন যে গানটার কথা হচ্ছিল? আচ্ছা, যে গানটার কথা হচ্ছিল এই গানটা আপনারা একটু শোনেন। জি। ওগো মনাই সদাগর আমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। ওগো মনাই সদাগর আমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। ওগো মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। সর্বগঞ্জর হাতে গিয়ে সদাই করছো কি, যাকে নিবার আইছো মন্দে তাকে নিচনি। আরে সর্বগঞ্জর হাতে গিয়ে সদাই করছো কি, যাকে নিবার আইছো মন্দে তাকে নিচনি। তোমার ছেলে আর মেয়ে আছে পথে দিতে, কি জানো কি আনবে বাবাই লইয়া রে, কি জানো কি আনবে বা লইয়া। ও গো মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। তাই ভেঙে যাবে মন তোমারি চিরি কুলার হাত, ঠান্ডা লাগলে বন্ধ হবে আছে দোকানপাট, আরে ভেঙে যাবে মন তোমারি খোলার হাট। ঠান্ডা লাগলে বন্ধ হবে আছে দোকানপাট, এই যে ঘরের মালিক যারা ঢুকতে দিবে না তারা, ঘাটে ঘাটে বেড়াবি কান দিয়া রে, ঘাটে ঘাটে বেড়াবি কান দিয়া। ও গো মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। এ মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাবার বেলায় তোমরা যদি খালি হাতে দাও, এই মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাবার বেলায় ওগো তুমি খালি হাতে দাও। কাঙ্গাল সুপিয়া বলে ওগো সাথে যাবে কার, কাঙ্গাল সুপিয়া বলে ওগো সাথে যাবে কার, সুপিয়া বলে সাথিয়ারা হইয়া রে, সুপিয়া বলে সাথিয়ারা হইয়া। ও গো মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর, ভবে আইছো কত পুঁজি লইয়া রে, ভবে আইছো কত পুঁজি লইয়া। বাংলাদেশের এরকম অনেক কিংবদন্তি তুল্য শিল্পী আছেন যারা জীবনদশায় এই একই রাস্তায় হেঁটেছেন, অসংখ্য গান করেছেন, অসংখ্য সৃষ্টি করেছেন, কিন্তু নিজেরা কোনোভাবেই সংরক্ষণ করেননি। এবং এর পরবর্তীতে যেটা হয়েছে, অনেকেই এই গানগুলো নিয়ে নিজেরা জীবিকা করেছেন, নিজেরা পরিচিতি পেয়েছেন, নিজেদেরকে অন্য লেভেলের জনপ্রিয় করেছেন, কিন্তু তাদেরকে সেই ক্রেডিটটা দেননি। এটা খুব দুঃখ দেয় আমাদেরকে। যাই হোক, কাঙালিনী সুফিয়ার সেই বিখ্যাত গান বুড়ি হইলাম তোর কারণে, এটা দিয়ে আমরা শুরু করবো। এটা বোধহয় গান ছিল কি না এটা একটা বিজ্ঞাপনের জিঙ্গেল ছিল, তাই না? এটার গল্পটা একটু বলেন আমাদেরকে, যে এটা হওয়ার পরে আপনার মা এত জনপ্রিয় হয়ে গেল, আপনার মায়ের জনপ্রিয়তা আরো বেড়ে গেল, আপনি কি দেখলেন আপনার চোখের সামনে এই গানের পরে? গানে তো ওই যে মানুষের খালি নামই হইল, মানে আর হলো না। ওনাক দিয়ে মানুষ ব্যবসা করে গেল, মানুষে কামাই করলো। বাংলাদেশের মানুষ মনে করে কি কাঙালিনী অসুস্থর খবর শুনলি মনে করে কি হাসে,
কেন হাসে? হাসার মানে আছে, কয় সে সারা জীবন কামাই করছে, ইনকাম করছে, সেই টাকা গনে কি করলো? উনি হলো বাউল মানুষ, উনি জীবনে ওই আশা করে নেই যে আমি এই বিধবা হব। কোনো সঞ্চয় রাখি নাই, বুঝছেন? আর আমার এখন- সঞ্চয় কোনো প্রয়োজনও নাই। এখন ওখানে এইখানে মনে করেন কি বড় বড় শিল্পীরা সরকারের কাছ থেকে মোটা অঙ্কে পাইতেছে, কাঙ্গালিনী পাচ্ছে না। কাঙ্গালিনীর একটা প্রোগ্রাম আসলে কাঙ্গালিনী যখনই দলে নিয়ে পেমেন্ট চায়, পেমেন্টের কথা শুনলি কয় আমরা পরে ফোন করতেছি। বুঝতে পারছেন? আর ফোন আসে না। আর ফোন আসে না। ওনার অবস্থা কতটা খারাপ আমি আপনাদেরকে বলি। ওনার কানে একটা হিয়ারিং প্যাড লাগবে, সম্ভবত 30 থেকে 35 হাজার টাকা, মেশিন। হ্যাঁ, এইটা কেনার সামর্থ্য ওনার নাই আসলে। এখন মনে করেন কি এই তো অবস্থা আছি, এখন মনে করেন খুবই আর্থিক অবস্থা খুব খারাপ, তারপরে থাকি ভাড়া। একটু 3 ডিসেম জায়গা কিনছি, এখনো ঘর করতে পারিনি টাকা পয়সার কারণে। মাঝখানে আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেল, সেই টাকা ঘর বাড়ি যে টাকা দিয়ে করবো সেই টাকাতে তাকে চিকিৎসা করা হইলো। বিটিভিতে আপনারা কত বছর গান করেছেন? বিটিভিতে মা যখন বিটিভিতে পাস করে তখন জিয়া রহমান ছিল। ওই সময় থেকে এখনো গান করে যাচ্ছে? হ্যাঁ, এখনো? এখনো ওই সময় তো করে যাচ্ছে। তাহলে এই রকম একজন শিল্পী বাংলাদেশে আর কটা আছে আপনারা বলেন? ওনাদেরকে মানে কাঙ্গালিনী সুফিয়ার মতো একজন শিল্পীকে কেন ন্যাশনাল একটা টেলিভিশনে এসে যাই কিছু বলুক না কেন বারবার অর্থ নিয়ে কথা বলতে হবে? কয়জন আছে বলেন তো? মানে এনারা তো আসলে যুগে যুগে জন্মায় না, তাই না? কাঙ্গালিনী সুফিয়ার আপনি যদি চিন্তা করেন যে কাঙ্গালিনী সুফিয়া নাই, আজকে হারাই গেল কাঙ্গালিনী সুফিয়া, তারপরে আরেকজন কাঙ্গালিনী সুফিয়া আপনি বিগত 50 বছরে মানে পরের 50 বছরে আপনি পাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ আমরা তো সেই যুগে বসবাস করি না, আমাদের যুগটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই হাতে গোনা কয়েকজন মানুষ, এদের জীবনটা কি রাষ্ট্রীয়ভাবে একটু বেটার করা যেত না? সমস্যাটা আসলে কোথায়? মানে সবাই কেন একই গল্প বলে শেষে এসে? সবাই কেন এই হাহাকারের কথাটাই বলে? সবাই কেন বলে যে আমার ট্রিটমেন্টের চিকিৎসা করার মতো অবস্থা নাই? ওনারা তো অনেক দিয়েছেন রাষ্ট্রকে, অনেক মানে অনেক, তাই না? ওনারা যা দিয়েছেন বাংলা গানকে, সেটা তো বাংলা গানের দর্শক যারা আছেন, বাংলা গানের শ্রোতা যারা আছেন, ওই কৃতজ্ঞতা জায়গা থেকে তারা কখনো বেরোতে পারবেন না, যারা গান ভালোবাসেন। তাহলে ওনাদের জীবনটা আসলে এরকম কেন? ওনারা তো অ্যাটলিস্ট যাওয়ার বেলায় মানে এইরকম মানে এই কথাগুলো বারবার মানুষের সামনে এসে বলা, এটা তো ভয়ঙ্কর রকমভাবে আমাদের জাতিগতভাবে সবারই জন্য লজ্জার। তো আমরা রাষ্ট্রীয়ভাবে পারি না ওনাদেরকে জাস্ট একটা বেটার লাইফ দিতে, অ্যাটলিস্ট জীবনের এই পর্যায়ে এসে? আমি বারবারই বলছি হাতে গোনা মাত্র কয়েকজন, এটা তো রাষ্ট্রের জন্য খুব কঠিন কোনো কিছু না। কেন করে না রাষ্ট্র? আর এই গল্পগুলো তো আসলে নতুন না, এটা অনেক মানুষের গল্প, বারবারই এই গল্পগুলোই আসে। হ্যাঁ, আমরা শেষ করি ওই গানটা দিয়ে শেষ করি, বুড়ি হইলাম তোর কারণে। হ্যাঁ, আরেকটু কথা বলি। জি। আমি কাঙ্গালিনী সুফিয়ার মেয়ে পুষ্প, আমি বলতেছি আমার মার বাংলায় অনেক ভক্তরা আছে, অনেক শিল্পপতিরা আছে। খালি যে সরকার দেখবে এটাও কথা না, সরকারও দেখবে। অনেক শিল্পপতি আছে, সব শিল্পপতিরা যদি আত্মানিতে ঝাড়া দেয় তাহলে কাঙ্গালিনীর অভাব থাকে না। একটু জোরে এত আস্তে করিস না। হ্যাঁ, জোরে ক। আস্তেই করতেছি। তো এই লোক ব্যাপার আমার কাছে, এই যে যত চ্যালেঞ্জ, যেমন আপনি এসে আগে এগিয়েছেন, এই যে আরো কত চ্যালেঞ্জ আছে, সব চ্যালেঞ্জ যদি প্রত্যেক মাসে কাঙ্গালিনীর যদি একটা শো করায়, তাকে দিয়ে প্রোগ্রাম করায়, এখন তো যে সে শেষ বয়স, এখন তার তো প্রোগ্রাম কেউ দিবেই না। এই যে এইবার পয়লা বৈশাখে প্রোগ্রাম পাইলাম না, দুঃখ থোয়ার জায়গা পেলাম না। আপনার মাকে বলেন যে উনি কিছু বলবে কিনা দর্শকদের শেষে। তুমি দর্শকে কিছু বলবা নাকি, শেষ আর সরকারের কাছে কিছু বলবা নাকি? বলো। বলেন। আমি আর কি বলবো, এখন কত লোকে যে আমি তো 80 বছর বুড়ি হয়ে গেছি, এ বুড়ির কথা কেউ শোনে না। তবে যাই হোক, সরকারের কাছে আমার একটা আকুল নিবেদন
যে এখন আমাদের নতুন সরকার আইছে, খেলাটা দেওয়ার পোলা আমাকে তারেক রহমান, জিয়া রহমানের ছেলে, হুম। সে যখন আইছে তা তার কাছে আমার একটাই নিবেদন যে যাতে আমি একটা 21 পদক তার হাত দিয়ে যেন আমি নিতে পারি বেঁচে থাকতে থাকতে। আর মরে গেলে তখন তার আমার 21 পদক পুরো দরকার নাই। জিন্দা থাকতে যদি না পাই তাহলে আর 21 পদক পাই আর কি। এই তো যে অসুখ করেছে এখন আল্লাহ বাসায়ও রাখতে পারে, মায়েও নিয়েও যেতে পারে। তো ধরেন যে আমার শিক্ষার গুরু দীক্ষার গুরু যারা ছিলেন তারা তো চলেই গেছে, তো তারা যতটুকু আলো দিয়ে গেছে সেই আলো নিয়েই আমি বেঁচে আছি আপনাদের মাঝে। সুরের কণ্ঠে যাও আমার একটু আছে, তাই সুরের কণ্ঠ ভালো আছে বলে আজও আমি এই 80 বছরের বুড়ি হয়েও তাও বুড়ির গান আমি গাই। এই অনুষ্ঠানটি মানের দিক থেকে কেমন হলো জানি না, তবে আমরা আজকের এই অনুষ্ঠানটাকে মান দিয়ে বিচার করব না, আমরা আজকের অনুষ্ঠানটাকে হৃদয় দিয়ে বিচার করতে চাই। কাঙ্গালিনী সোফিয়াকে আমরা আনতে পেরেছিলাম, কাঙ্গালিনী সোফিয়া আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন জীবন সাহান্যে এসে, এটা আমাদের জন্য অনেক বেশি সম্মানের। শুধু এতটুকু বলেই আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। কত কষ্ট কইরা আমি ওরে কামাই রুগদার কহ রে আনি, তবু বুড়ের মন পাইলাম না রে, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হইলাম তোর কারণে। কুদালে কাটিয়া মাটি হাতর দিয়া পাথর বাড়ি, মাতার গান পায়ে পেলি, মাতার গান পায়ে পেলি, তবু দুঃখ গেল না রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে। চা বাগানের একলা জীবন মর্ম ব্যথা দিলে কেবল, পিঠবেন্দে বাঁশের জুড়ি, পিঠবেন্দে বাঁশের জুড়ি, সবুজ গায়ের বাংলি ঘুরি রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে। তাই ভেবে সাধক অহিত বলে, পাতার বাহার দেখে দেখে চলাই নালায় গোচল কইরা, নদী নালায় গোচল কইরা, কত নাই জীবন গেল রে, বুড়ি হলাম তোর কারণে, পরাণের বান্ধব রে বান্ধব, বুড়ি হলাম তোর কারণে। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।